কালকে সকালে ভেনেজুয়েলার সাথে ম্যাচ এবং মেসি কিন্তু কালকের ম্যাচে খেলতেছে না, মোটামুটি কনফার্মেশন চলে আসছে যে ভেনেজুয়েলার এগেনস্টে মেসিকে পাওয়া যাইতেছে না এবং স্কালোনি চাইতেছেন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে, নতুন কিছু কম্বিনেশন ট্রাই করতে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে বিশ্বকাপের পরে এই পর্যন্ত স্কালোনি প্রায় নতুন প্লেয়ার, প্রায় 60 জনের মতন নতুন প্লেয়ার বিভিন্ন পর্যায়ে ডাকছে। বাট অ্যাকচুয়ালি কতজন প্লেয়ারের মাঝখান থেকে মিনিট পাইছে, খেলার সুযোগ পাইছে, এটা যদি হিসাব করেন আই ডোন্ট থিঙ্ক সেটা 12, 13 বা 14 জনের বেশি হবে। লাস্ট আমি যে পর্যন্ত কাউন্ট করছিলাম প্রবাবলি দ্যাটস দ্য নাম্বার। সো এই জায়গায় একটা জিনিস খুবই ক্লিয়ার, যেই টিম নিয়ে কারণে বিশ্বকাপ জিতছে এর বাইরে অনেক বেশি নতুন প্লেয়ার সে ইনক্লুড করে নাই এবং তাদের নিয়ে যে এক্সপেরিমেন্ট করা এই কাজটা করে নাই। আপনি যদি একটু পেছনে ফিরে তাকায় দেখেন, দেখবেন যে 22 বিশ্বকাপে আমরা যাদের নিয়ে জিতছি থ্রু আউট দ্য টাইম, এই যে কোয়ালিফায়ার দিন ধরে খেলা হলো, মোটামুটি একই কম্বিনেশন, মোটামুটি একই কোর আমরা রাখার ট্রাই করছি। ইয়েস, এটা খুবই সত্যি কথা যে যেই প্লেয়ারগুলো আমাদের বিশ্বকাপ জেতাইছে তাদের কোর প্লেয়ার যারা, তাদের অনেকেরই বয়স খুব একটা বেশি না। আপনি এদের কাছ থেকে লম্বা সময় ধরে সার্ভিস অবশ্যই পাবেন। বাট ইউজুয়ালি যেটা হয়, নেক্সট বিশ্বকাপ আসার আগে আগে আপনাকে ডেপথ নিয়ে ভাবা লাগে এবং নিউ ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা সবসময় দরকার হয়, যে ফ্রেশ ফেস যারা এই মুহূর্তে পারফর্ম করতেছে তাদেরকে নিয়ে দলে একটা জায়গা দেওয়া। স্টার্টার হইলে হইলো, না হলে বেঞ্চ অপশন অ্যাটলিস্ট বাড়াও, ডিসেন্ট ডেপথ ক্রিয়েট করো। যেই জায়গাটাতে এই মুহূর্তে মনে হইতেছে যে আর্জেন্টিনার খানিকটা মেবি ল্যাকিংস রয়ে গেছে এবং লাস্ট মোমেন্টে এসে, বিশ্বকাপের এখন 1 বছরও বাকি নেই, লাস্ট মোমেন্টে এসে মিডিয়াগুলাও দীর্ঘদিন ধরে জেতার কারণে যেটা হয়েছে এটা নিয়ে খুব একটা কথাবার্তা বলে নাই। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি যে আর্জেন্টিনার লোকাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই আলোচনাটা শুরু হয়েছে যে আর্জেন্টিনার নেক্সট বিশ্বকাপের হিসাব যদি আমরা করি তাহলে টিম কতখানি প্রস্তুত। নাও কামিং টু দ্য পয়েন্ট, দেখেন ভাই, স্টার্টিং 11 কারা হবে উই নো মোর অর লেস অ্যাবাউট দ্যাট। খুব বিশাল বিশাল রকমের চেঞ্জ খুব একটা আসবে না, একটা দুইটা জায়গায় চেঞ্জ হইতে পারে। আমরা জানি আমাদের অ্যাটাক লাইন স্ট্যাক, মিডফিল্ড ইয়েস আগের চাইতে খানিকটা মনে হইতেছে অফ বিটে, বাট এরপরেও ফালায়া দেওয়ার মতন কোনো কিছু না। অ্যান্ড দেন এগেইন যদি একটা স্পট আসে যেইটা নিয়ে হয়তো বা কপালে ভাঁজ পড়তে পারে, সেটা 100% আমাদের ডিফেন্স লাইন, বিশেষ করে আমাদের ফুল ব্যাক। সেন্টার ব্যাকের জায়গাটাতে ইঞ্জুরি কনসার্ন আছে, বাট প্লেয়াররা ঠিকঠাক মতন ব্যাক করলে উই শুড বি ফাইন উইথ দ্যাট। বাট ফুল ব্যাকের জায়গাটা কোনোভাবেই নতুন প্লেয়ার আসতেছে না এবং পুরাতন প্লেয়ারদের বয়সও হয়ে গেছে, অনেকের ফর্মও আগের মতো নাই। সো এইখানে অল্টারনেটিভ প্ল্যান কি হইতে পারে, কিভাবে কোনো ক্রাইসিস যদি আসে অ্যাকচুয়ালি ট্যাকেল দিবে, এই বিষয়গুলো ফাইন টিউন করারই মূলত সুযোগ সামনের কয়েকটা ম্যাচ। তো সেই জায়গা থেকে মেসি যদি এই ম্যাচ নাও খেলে খুব একটা ক্ষতি হয়ে যাইতেছে না, বিকজ এই যে বেস্ট 11 খেলানোর মাধ্যমে দর্শকদেরকে সন্তুষ্ট রাখা, এন্টারটেইন রাখা এবং ক্রমাগত জিততে থাকা, এইটার সাথে সাথে এই বিষয়টাও জরুরি যেন নতুন প্লেয়ার ফ্রেশ ফেসদেরকে আমরা জায়গা করে দিতে পারি, যারা অলরেডি নকিং অ্যাট দ্য ডোর, বিভিন্ন ক্লাবে পারফর্ম করতেছে এবং তারা অ্যাকচুয়ালি হা করে তাকায় আছে যে কখন জাতীয় দলে তাদের দরজাটা খুলবে। তো সেই প্রেক্ষাপট থেকে দিস ইজ দ্য ম্যাচ যেই জায়গাতে স্কালোনি নিজেই খানিকটা টাচ দিছে প্রেস কনফারেন্সে যে আই এম গোয়িং টু ট্রাই নিউ থিংস, চেষ্টা করবো যে নতুন কী কী জিনিস ট্রাই করা যায়। তো স্টার্টিং 11 যেটা নিয়ে এই মুহূর্তে রুমার চলতেছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, ট্রেনিংয়ে যেই কম্বিনেশনগুলো ট্রাই করতেছে এইগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে পাওয়া সোর্স অনুযায়ী আমার নিজের 11 না, জাস্ট রুমার্ড 11 যেটা এই পর্যন্ত আসছে সেটা নিয়ে কথাবার্তা বলি। গোলকিপিং অবভিয়াসলি এমিলিয়ানো, এই জায়গাতে আমাদের কোনো টাইপের চেঞ্জের ব্যাপার স্যাপার নাই। ডিফেন্স লাইনটাতে স্পেশালি সেন্টার ব্যাকের যে জায়গা, এই জায়গাতে অনেকদিন পর সেনেসি ডাক পাইছে আমরা জানি, এবং সেনেসি শুধু ডাকই পায় নাই, লাস্ট নিউজ পর্যন্ত ট্রেনিং, একদম লাস্ট ট্রেনিং সেশন যেটা হয়েছে, এই জায়গায় স্কালোনির সিবি পেয়ার ছিল রোমেরো এবং সেনেসি, এবং এটাই এক্সপেক্ট করা হইতেছে যেহেতু লিসান্দ্রো মার্টিনেজ এখনো পর্যন্ত রিকভারি শেষ করে নাই, লাস্ট পর্যন্ত ব্যাক করলে কী অবস্থা হবে না হবে হুনোস, বাট এই মুহূর্তের ফর্ম বিবেচনায় সেনেসি ইজ গোয়িং টু গেট দ্য নট। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে কালকের ম্যাচে আমরা নতুন পেয়ারিং দেখবো, সেনেসি এর সাথে রোমেরো। নাও ফুল ব্যাক ইজ দ্য প্লেস, যেই জায়গা নিয়ে আমাদের কনফিউশন থাকেই। সো এইটা নিয়ে আমরা ইউজুয়ালি যেটা দেখছি যে লেফট সাইডে তাগলিয়াফিকো স্টার্ট করছে কালকের ম্যাচের জন্য। এখনো পর্যন্ত লেফট সাইডটাতে ফুল ব্যাক ব্যবহার না করে উইং ব্যাক ব্যবহার করার রুমার এখনো পর্যন্ত আমি শুনছি, আমি জানি না লাস্ট পর্যন্ত জিনিসটা কারেক্ট হবে কিনা। বাট স্কালোনি যেহেতু বলছে নিউ কম্বিনেশন ট্রাই করা, শুধু নিউ প্লেয়ার না, সেটা হইতেই পারে। সেইটা যদি হয় তাহলে কালকের ম্যাচে আমরা হয়তোবা এই উইং ব্যাক পজিশনে নিকো গনজালেসকে দেখবো। এইটা তার জন্য নতুন কোনো রোল না, এর আগে আমরা দেখছি যে স্কালোনি 3 জনের ডিফেন্স লাইন খেলায় দুই পাশে উইং ব্যাক ব্যবহার করে নতুন ওয়েতে খেলার ট্রাই করছে। তো সেই জায়গা থেকে কালকের ম্যাচে নিকো গনজালেসকে দেখা চাইতে পারে, যদিও সে একজন
টিপিক্যালি একজন উইঙ্গার বাট উইং ব্যাক হিসেবে খেলতেই পারে। রাইট সাইডে মন্টিয়েলেরই স্টার্ট করার কথা, এর বাইরে আর কোনো নিউজ শুনি নাই। মিডফিল্ডের জায়গাটাতে আমাদের ম্যাকঅ্যালিস্টার আসতেছে। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং এর সাথে সারপ্রাইজিংলি ডিপলের নাম আমি শুনি নাই এবং তার পরিবর্তে বরঞ্চ পারেদেস। আর আই ডোন্ট নো লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে ডিপলি নামবে কিনা, বাট আই সে যে এটা খুবই ডিসেন্ট স্টার্টিং মিডফিল্ডের জায়গাটাতে। ম্যাকঅ্যালিস্টার গত সিজনে ক্লাবের হয়ে যেই টপ ফর্মে ছিল ওই টাইপের হেডলাইন কিন্তু এই সিজনে ক্রিয়েট করতেছে না। সো আই মিন পুরো লিভারপুলের টিমের অবস্থা আসলে খানিকটা এরকম হয়ে গেছে, যেই পরিমাণ টাকা পয়সা খরচ করছে, নতুন একটা কম্বিনেশন নিয়ে আসছে, কেমিস্ট্রি জমতেছে না, সেটার একটা রেজাল্ট হইতে পারে, সাইড এফেক্ট হইতে পারে। বাট হোপফুলি আর্জেন্টিনার জার্সিতে ম্যাকঅ্যালিস্টার তার নিজের রূপটা ধরে রাখবে, বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই মোমেন্টের কথা যদি বলি তাহলে আর্জেন্টিনার মিডফিল্ডে একমাত্র যে প্লেয়ারটাকে সবচাইতে বেশি শার্প লাগতেছে, দ্যাট হ্যাজ টু বি এনজো ফার্নান্দেস। শুধুমাত্র চেলসির হয়ে গোল অ্যাসিস্ট করতেছে এটাই না, বিকজ গোল অ্যাসিস্ট দিয়ে আপনি অ্যাকচুয়ালি একজন মিডফিল্ডারকে জাজ করবেন না। অ্যান্ড এনজো চেলসির টিপিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডারের মতন খেলেও না, বাট অ্যাকচুয়ালি যদি বলা হয় যে আপনি ম্যাচের দিকে তাকাইলে এনজো ফার্নান্দেস এই মুহূর্তে খুবই ভালো ফর্মে আছে, তার নিয়ে কোশ্চেন হওয়ার কথাই না। অ্যান্ড দেন দেয়ার কামস পারেদেস। ডিপল নিয়ে লাস্ট অনেকেরই আসলে একটা কনসার্ন ছিল, ইনফ্যাক্ট সেটা লাস্ট প্রেস কনফারেন্সে সরাসরি সাংবাদিকরা জিজ্ঞেসই করছে যে ডিপল আসলে এই যে মায়ামিতে গেল সেটা আর্জেন্টিনা টিমে তার পারফরমেন্স খানিকটা ড্রপ করবে কিনা, এবং একই সাথে মায়ামিতে যারা আছে তাদের নিজেদের ভাষ্য মতে ডিপল ইউজুয়ালি যত ভালো প্লেয়ার অ্যাথলেটিকোতে যেমন খেলছে সেই ফর্মটা ইনফ্যাক্ট মায়ামিতে পর্যন্ত দেখা যাচ্ছে না। সো এইটা নিয়ে স্কালোনির মধ্যে কোনো কনসার্ন কাজ করে কিনা, যদিও জিনিসটাকে সে জাস্ট উড়াইয়া দিছে যে না আমি সেটা নিয়ে কনসার্ন না, মাথা ব্যথাও নাই, সে জাতীয় দলের হয়ে কি করতে পারছে, দ্যাটস অল ম্যাটার্স টু মি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে নট পায়, বাট একদম লেটেস্ট রুমার অনুযায়ী পারেদেস ইজ দ্য গাই। দেখা যাক অ্যাটাকিং লাইন আপের জায়গাতে অবভিয়াসলি আমাদের নতুন কম্বিনেশন এই জায়গাতে, এবং এইটা লাস্ট 3-4 দিন ধরে এই নিউজ চলতেছে যে এই ম্যাচে স্কালোনি দুইজন স্ট্রাইকারকেই খেলাবে, একই সাথে আলভারেজ, একই সাথে লাউতারো মার্টিনেস। তো দুইজনকেই একসাথে দেখা যাবে, এবং এই দুইজন স্টার্ট করলে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ আমার যেন কেন খুব একটা ভালো লাগে না, বিকজ আমি খুব একটা ভালো আউটপুট পাই নাই এই জায়গাতে। অবভিয়াসলি দে ক্যান প্লে, আই মিন আমরা দেখতে পাই যে হুলিয়ান আলভারেজ যে কাজটা করে, সে ক্লাবেও যখন খেলে তার সাথে আর একজন স্ট্রাইকার যখন থাকে তার বেস্ট পারফরমেন্সটা আসে। অ্যান্ড লাউতারো মার্টিনেজেরও এরকম দুইজন স্ট্রাইকার নিয়ে খেলার অভ্যাস আছে, এটা একদমই হচ্ছে গিয়ে আননোন কোনো কিছু না, বাট ফর সাম রিজন আর্জেন্টিনা টিমে এই ডায়নামিকে খুব ভালো রেজাল্ট আসে নাই, যেহেতু নতুন একটা স্ট্রাকচার নিয়ে এক্সপেরিমেন্ট ইটস নিডেড, সকল টাইপের কম্বিনেশন থাকার কথা। দেন দেয়ার রিমেইন্স অনলি ওয়ান স্পট, যেইটা আমরা এর আগে দেখছি মাস্তান্তুনোকে স্টার্ট করাইতে, বাট এই ম্যাচে লাস্ট রুমার অনুযায়ী শুনছি নিকো পাজের কথা। লাস্ট পর্যন্ত যে স্টার্ট করুক মাস্তান অর নিকো, আই উড সে দুইজনের যে কেউ স্টার্ট করলেই মনে হয় না কমপ্লেইন করার কোনো কিছু থাকবে। পার্সোনালি আমার পছন্দ এখানে নিকো পাস, বিকজ আমার মনে হয় যে মাস্তান এখনো পর্যন্ত বয়স আছে, র ট্যালেন্ট, আই মিন ট্যালেন্ট নিয়ে সন্দেহ নেই, বাট স্টিল কাইন্ড অফ র। ন্যাশনাল টিমে খেলার সময় একদম বেস্ট ফাইন টিউন সিচুয়েশনে যে আছে আমার সবসময় তারই চাইতে ইচ্ছা করে। সেই জায়গা থেকে নিকো পাস যেহেতু খেলতেছে কমতে, আই থিঙ্ক তার জন্য এই জায়গায় নিজের স্ট্যাবলিশ করাও সহজ হয়েছে। কমতে খেলে টানা 2 মাস, অগাস্ট এবং সেপ্টেম্বর, টানা 2 মাসে সে সেরা রাইজিং স্টারের যেই উপাধি এটা জয় করে নিছে। সো অবভিয়াসলি এই মোমেন্টে যদি আমরা নিকো পাসকে টাইম না দিই, একদম তার ক্যারিয়ারের যেই মোমেন্টটাতে মনে হচ্ছে একদম জ্বলতেছে, তাহলে আমার মনে হয় খানিকটা ইনজাস্টিসও হয়। এনিওয়ে ম্যাচের রেজাল্ট যেই দিকেই যাক না কেন, মেইন ফোকাস এই মুহূর্তে জাস্ট একটা জিনিসই, সেটা হচ্ছে যে ডুইং দ্য এক্সপেরিমেন্ট অ্যান্ড ফাইন্ডিং ডেপথ। যেই জায়গাগুলোতে আমাদের ডেপথ প্রয়োজন, বেঞ্চ অপশন বাড়ানো প্রয়োজন, অল্টারনেটিভ প্রয়োজন, এই জায়গাগুলোতে কারা আমাদের প্রপার ব্যাকআপ হইতে যেতেছে, কারা আমাদের যদি প্রয়োজন হয় যে প্ল্যান এ কাজ করতেছে না, প্ল্যান বি অথবা অল্টারনেটিভ কোনো স্ট্রাকচার, অল্টারনেটিভ কোনো ট্যাকটিক্স, এবং সেই জিনিসগুলো করার জন্য কোন কোন প্লেয়ারগুলো সেট, লাস্ট মোমেন্টে এসে স্কালোনির আসলে এই মুহূর্তে একটাই চ্যালেঞ্জ। এবং ম্যাচের আগের প্রেস কনফারেন্সে সে নিজেও বারবার এই জিনিসটাতে জোর দিছে যে উই নিড টু ডু মোর এক্সপেরিমেন্ট অ্যান্ড উই নিড টু ফাইন্ড মোর কম্বিনেশন, যে বিষয়গুলো অ্যাকচুয়াল টুর্নামেন্টে আমাদের হেল্প করবে। অ্যান্ড হোপফুলি কালকের ম্যাচে যারা মিনিট পাবে, আমি স্টার্টিং 11 বাদ দিয়েও ডেফিনেটলি অনেক প্লেয়ার আছে যারা সাবস্টিটিউট হিসাবে নামবে, মিনিট পাবে, ইমপ্রেস করার সুযোগ পাবে। এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে স্কালোনি চাইতেছে অনেক প্লেয়ারকে এই মুহূর্তে টাইম দিতে, যেহেতু নিজে বারবার জিনিসটা হাইলাইট করতেছে। তো দ্যাটস দ্য মেইন ফোকাস, যে কালকের ম্যাচে ইয়াং স্টারদের মাঝখান থেকে, নিউ প্লেয়ারদের মাঝখান থেকে কারা নিজের ক্যাপাবিলিটি শো করতে পারে, কোচকে ইমপ্রেস করতে পারে, বিশ্বকাপের জন্য নিজের জায়গাটা ইনশিওর করতে পারে।